শুভ সকাল। আমরা তৃতীয় ক্লাস এবং এটি চূড়ান্ত বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ার বিডিএসদের জন্য দ্বিতীয় ক্লাস। খুব ইম্পর্টেন্ট টপিকস ভার্টিক্যাল ডাইমেনশন। এটা অনেকের ক্ষেত্রেই জটিল দুর্বোধ্য লাগে এবং কষ্ট হয় বুঝতে। আমি সংক্ষিপ্ত পরিসরে সহায়তা করব যাতে বুঝতে সুবিধা হয়। কিছুক্ষণ অপেক্ষা করছি, কেননা ভিউয়ার্সরা এখনও অ্যাটেন্ড করেনি। আমি দেখতে পাচ্ছি আমরা আজকে আলোচনা করব ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশন, আলটিমেটলি ভার্টিক্যাল ডাইমেনশন। দুঃখ প্রকাশ করছি, গত পরশু দিন আমার ক্লাস ছিল, কিন্তু ঝড় বৃষ্টিজনিত কারণে আসলে ফেসবুক পেজটি লোড হচ্ছিল না, সেই কারণে শিডিউলটা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু স্টুডেন্টস, ভিউয়ার্স অ্যান্ড অল লিসেনার্স। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি, it's a very important topics in especially for confidential processes as well as any kind of prosthesis, because wherever there is the question of occlusion incomplete, that means edentulous jaw, you have to know the vertical dimension, and you have to measure it. It's much more important. Normally আমাদের ডেন্টুলাস পেশেন্ট ভার্টিক্যাল ডাইমেনশন আমরা নিজেরাই বুঝতে পারছি, কিন্তু আমরা যদি ইডেন্টুলাস পেশেন্ট হয় তাহলে হয়তো তার 1 বছর 2 বছর বা 10 বছর আগে দাঁতগুলো তুলে ফেলা হয়েছে ডিউ টু এনি প্যাথোলজি, ডিউ টু এনি সিস্টেমিক or debilitating disease. So in that case we didn't know actually what was his or her distance in between both the maxilla and mandible, that means maxillomandibular relation. So it is a much more important thing. That's why this. So today's our objectives of this lesson or these lectures, whatever you think, is there is a definition of vertical dimension. That means what do you mean by vertical dimension? First of all, you have to know what do you mean by maxillomandibular relation. So vertical dimension is nothing but the separation of the face determined length of the face as determined by the separation of jaw. ভার্টিক্যাল ডাইমেনশন আমরা কিভাবে দেখি? আমাদের একটা কমন মিস্টেকস হয় আসলে। আমরা প্রথমে সেই জিনিসগুলোকে ক্লিয়ার করে নিই, পরবর্তীতে সুবিধা হবে। আসলে ভার্টিক্যাল ডাইমেনশন একটা জিনিস, ভার্টিক্যাল হাইট একটা জিনিস। তো হোয়াট ইজ ভার্টিক্যাল হাইট অ্যাকচুয়ালি? খুব মজার বিষয়টি। তো ভার্টিক্যাল ডাইমেনশন আমরা মেজার করি দুইভাবে। একটি হচ্ছে ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট, another one is vertical dimension at occlusion. So vertical dimension আমরা যখন at rest position আমরা দেখি এবং occlusion position এ দেখি, দুটি যখন কনস্ট্যান্ট হয় মেজারমেন্টটা, একই মেজারমেন্ট যখন আসে, তখন এই যে দূরত্বটা অর্থাৎ টিপ অফ দ্য নোজ থেকে
টিপ অফ দ্য চিন আমরা যেটা বলি, অর্থাৎ যেটা মুভমেন্ট খুব কম করে, সেই জায়গাটাকে আমরা, এই যে ডিস্টেন্সটা নর্মালি একটা পেশেন্টকে আমরা এই জায়গাটাকে বলি ভার্টিক্যাল ডিস্টেন্স আর ভার্টিক্যাল ডাইমেনশন, যেটা ইডেন্টুলাস পেশেন্টে মেজার করে নিতে হয়, বিকজ তার অক্লুশন নাই, আগের অক্লুশন নাই, তার দাঁতগুলো পড়ে গেছে। এগুলো ছিল pre-determined idea, some terminology. Now we are directly going to the chapters. The today's chapters is maxillomandibular relation in broad term, which we can denote it as the in our chapters for professional exam vertical dimension. So maxillomandibular relation টা আসলে কি? খুবই সোজা, relation between maxilla and mandible. So any relation between mandible to the maxilla, mandible to the maxilla is called jaw relation. jaw relation তিন ধরনের হয়, একটি হচ্ছে orientational, একটি হচ্ছে vertical jaw relation, আর একটি হচ্ছে horizontal jaw relation. আমরা যেটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ভার্টিক্যাল jaw relation. তার মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ম্যাক্সিলা এবং ম্যান্ডিবুলের যে রিলেশন, এটা মানেই ভার্টিক্যাল হাইট না। এই রিলেশনটা দুইটা বা তিনটা মেজারমেন্টে বা দুইটা বা তিনটা ডাইমেনশনে এটাকে মেজার করা হয়, কখনো ওরিয়েন্টেশনাল প্লেনে, কখনো হরাইজন্টাল প্লেনে, কখনো ভার্টিক্যাল প্লেনে। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনে ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশন, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাকচুয়ালি। এই ভার্টিক্যাল ডাইমেনশন দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট এন্ড ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট অক্লুশন। সো আমরা প্রথমে আসি ডেফিনেশন। হোয়াট ইজ ভার্টিক্যাল ডাইমেনশন? It is defined as the length of the face as determined by the amount of separation of the jaw. অর্থাৎ ফেসিয়াল লেন্থ জ দিয়ে সেপারেশন করা, অর্থাৎ সোজা করি, মানে এটা হচ্ছে রেফার্স ফ্রম দীপক ডেফিনিশনটা। ইট ইজ ডিফাইন্ড, তার মানে ভার্টিক্যাল ডাইমেনশন ক্যান বি ডিফাইন্ড, খুব সোজা, মানে আমাদেরকে স্পেসিফিক করতে চাই আমরা, খুব বড় ডেফিনিশন দিয়ে প্রফেশনাল পরীক্ষায়, মৌখিক পরীক্ষায় অ্যান্সার করতে গেলে কিংবা আমাদের রিটেনে লিখতে গেলে সময় ক্ষেপণ হয়, মৌখিক পরীক্ষায় উত্তর প্রদান করতে গেলে কনফিউজ হয়ে যায়। তাই আমরা খুব সোজাভাবে অ্যান্সার করতে পারি। হোয়াট ইজ ভার্টিক্যাল ডাইমেনশন? ভার্টিক্যাল ডাইমেনশন ইজ ডেফিনেটলি এ লেন্থ, আর ভার্টিক্যাল হাইট যেহেতু বলছি, লেন্থ অফ দ্য ফেস, অ্যাজ লেন্থ মিনস দৈর্ঘ্য না, তো হাইট হলো ভার্টিক্যাল প্লেনে যেহেতু, সো এইভাবে, নট দিস ওয়ে, as determined by the amount of separation by the jaw, অর্থাৎ ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল দুইটা জ সেপারেশন করার পর যে ফেসিয়াল লেন্থ, সেটাইকে আমরা বলছি ভার্টিক্যাল ডাইমেনশন। দুই ধরনের হতে পারে এটা, ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট রেস্ট, ভার্টিক্যাল ডাইমেনশন অ্যাট অক্লুশন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভার্টিক্যাল ডাইমেনশন কিভাবে মেজার করি? What is the way of measuring vertical dimension in edentulous jaw or edentulous patient? এটি একটি লং প্রসিডিউর, খুব বড় একটি প্রক্রিয়া। আমি খুব জটিল করব না, ব্রড হেডিং এ জিস্ট কথাগুলো আমরা বলবো, যেটাতে কনসেপশনটা ক্লিয়ার হয়। আমি আবারও বলছি, কনসেপশন ক্লিয়ার না হলে মুখস্থ করে ভার্টিক্যাল ডাইমেনশন বা অ্যারেঞ্জমেন্ট অফ আর্টিফিশিয়াল টিথ বা আর্টিকুলেশন বা টিথ সিলেকশন এগুলো বোঝা যাবে না। আচ্ছা, তো আমরা ক্লিনিক্যালি যদি আসি, তাহলে ভার্টিক্যাল ডাইমেনশন মেজারমেন্ট করার অনেকগুলো মেথড আছে, ডিফারেন্ট মেথড। এটা এমসিকিউর জন্য হতে পারে বা ওরালের জন্য হতে পারে। এটা অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে ভার্টিক্যাল ডাইমেনশন মেজার করি। খুব কমনলি যে তিনটা মেথড ইউজ করা হয়, একটা হচ্ছে ফ্রিওয়ে স্পেস মেজারমেন্ট। আমরা জানি যে ফ্রিওয়ে স্পেসটা কি, রেস্টিং পজিশনে
ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশন বা সেন্ট্রিক রিলেশন পজিশনে আমাদের আপার জ এবং লোয়ার জয়ের মাঝে একটা মিনিমাম গ্যাপ থাকে। সেই মিনিমাম গ্যাপটি হচ্ছে 2 to 3 মিলিমিটার। এই 2 to 3 মিলিমিটার গ্যাপটাকে আমরা বলি ফ্রিওয়ে স্পেস অর্থাৎ ইন্টারঅক্লুসাল ক্লিয়ারেন্স। এই 2 to 3 মিলিমিটার মেজারমেন্টটাকে কনস্ট্যান্ট রেখে যেভাবে আমাদের ভার্টিক্যাল ডাইমেনশনটা আমরা দেখি সেই মেথডটাকে বলা হয় ফ্রিওয়ে স্পেস মেজারমেন্ট। This is the most commonly used method for measuring or determining the vertical dimension. আর দুটি মেজারমেন্ট হচ্ছে উইলস মেজারমেন্ট বাই গজ এবং আরেকটা হচ্ছে রিজ রিলেশনশিপ। এটা আসলে আন্ডার গ্র্যাজুয়েশনে আমাদের খুব ডিপলি না জানলে হবে। আমাদের যেটুকু জানতে হবে সেটি হচ্ছে কমনলি কোনটি ইউজ করা হয় এবং সেটি কিভাবে করা হয়। কমনলি আসলে আমাদের ফ্রিওয়ে স্পেস মেজারমেন্ট মেথডটা ইউজ করি আমরা, এবং আমি সেই মেথডটাকেই আমরা ধরে আলাপ করছি আজকে, এবং সেই মেথডটাকে আমরা সামনে আনছি। এখানে জানার দরকার কিছু অ্যাডিশনাল বিষয় আছে, অনেক সময় আসতে পারে বা অনেক সময় আমাদের জানার জন্য বলতে হতে পারে। সেটি হচ্ছে যে ভার্টিক্যাল ডাইমেনশন এট অক্লুশন অবস্থায় ভার্টিক্যাল ডাইমেনশনকে কিভাবে আমরা কোন মেথডগুলোতে আমরা মেজার করতে পারি। আমরা একটা হচ্ছে যে রিজ রিলেশনশিপ মেথডটা কি? ডিসটেন্স ফ্রম ইনসিসিভ প্যাপিলা টু দ্য ম্যান্ডিবুলার ইনসিশন। এটা জাস্ট ব্রডলি বলছি, এগুলো ডিটেল না জানলেও আমাদের হবে। আরেকটা হচ্ছে প্যারালালিজম অফ দ্য রিজ, অর্থাৎ সমান্তরাল রিজ সমান্তরালের অবস্থাতে যেটা করা হয়, এটা ইটস ডিপ ফর পোস্ট গ্র্যাড অ্যাকচুয়ালি। আরটি কিভাবে করা হয়? দিস অল আর মেকানিক্যাল মেথডস। প্রি এক্সট্রাকশন রেকর্ডস, প্রি এক্সট্রাকশন অর্থাৎ দাঁত উত্তোলন, অর্থাৎ দাঁত তোলার আগে আমরা যখন করা হয়েছিল তখন আমরা প্রোফাইল ফটোগ্রাফ কিংবা হচ্ছে যে রেডিওগ্রাফি বা আর্টিকুলেটেড কাস্ট অর্থাৎ আর্টিকুলেশন যখন তার দাঁত ছিল তখন সেটা দেখে আগেরটার সাথে কম্পেয়ার করে করতে পারি। এবং কিছু ফিজিওলজিক মেথড আছে, যেটা ট্যাকটাইল সেন্স, অ্যাস্থেটিক্স, ফিজিওলজিক রেস্ট পজিশন, ফনেটিক্স, ইউজিং অক্লুসাল রিম। These are the methods of actually vertical dimension in occlusion by mechanical methods. বাট আমরা ওইদিকে যাব না, আমরা হচ্ছে যে ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট করা হয়। আমরা কিন্তু ভার্টিক্যাল ডাইমেনশন এট অক্লুশন ব্রডলি বলেছিলাম, বাট ভার্টিক্যাল হাইট বলতে যেটা আমরা বোঝাচ্ছি ভার্টিক্যাল দ্যাট মিনস maxillomandibular relation at vertical plane এবং ভার্টিক্যাল প্লেন, এবং সেইখানে আমার ডিসটেন্সটা স্পেসিফিক একটা ডিসটেন্স আমরা মেজারমেন্ট করব, যেটা জ দিয়ে সেপারেশন করা হয়। এটা অ্যাকচুয়ালি একটা লেন্থ। সো এখানে পাশাপাশি জেনে রাখার দরকার হরাইজন্টাল জ রিলেশনটা কি। হরাইজন্টাল জ রিলেশন হচ্ছে আমরা ভার্টিক্যাল জ রিলেশন পড়ছি, horizontal jaw রিলেশনটা হচ্ছে যে it is the relationship of mandible to the maxilla in the anterior posterior direction। এটা হচ্ছে horizontal রিলেশন, অর্থাৎ anterior posterior ডিরেকশনে maxilla এবং mandibular রিলেশনটাকে বলা হচ্ছে horizontal jaw রিলেশন, যেটা centric jaw রিলেশন বলা হয় বা eccentric jaw রিলেশন বলা হয়। আসলে centric রিলেশনটা কি? এটা হচ্ছে most situated resting position, most posterior position of mandible to the maxilla in a established vertical dimension। আর eccentric jaw relation কাকে বলা হয়? any jaw relation other than centric jaw relation। খুব সোজা, centric বাদে অন্য যে কোনো ধরনের jaw relation কে বলা হয় eccentric jaw relation। এখন আসি আমরা ভার্টিক্যাল প্লেনে height measurement করা, that is vertical height. So this is commonly we use free space measurement method, যেটা আমরা most preferably ইউজ করি কমনলি, এবং এটি সেই 53 সালের মেথড, এবং এই মেথডটি আমার মনে হয় খুব আমাদের বেশিরভাগ শিক্ষকরা পছন্দ করেন। হ্যাঁ, অন্য মেথডগুলোর কথা ওনারা জানতে চান, আমাদের সিনিয়র ফ্যাকাল্টি যারা আছেন
আর কমনলি ক্লিনিক্যালি বোঝানোর জন্য এটি যথেষ্ট, বিকজ আর্টিকুলেটেড কাস্ট ল্যাবে প্রিপারেশন করা হয়। সো আর্টিকুলেটেড কাস্টে যেহেতু প্রিপেয়ার টিপ থাকে না, আমরা আর্টিকুলেটেড কাস্টে ইডেন্টুলাস জ করে দেখে নিতে পারি। মানে হিউম্যানে ইডেন্টুলাস জ যেমন আমরা দেখতে পারি, আর্টিকুলেটেড কাস্টেও দেখতে পারি। তাই আমরা ফ্রি স্পেস মেজারমেন্ট অর্থাৎ 2 to 3 মিলিমিটারকে ফিক্সড রেখে আমরা যে ইয়েটা করছি, হাইটটা মেজারমেন্ট করছি, সেই পদ্ধতিতে চলে যাচ্ছি। তো ক্লিনিক্যালি কি বলি, আমরা প্রথমে পেশেন্টকে বলি upright পজিশনে থাকার জন্য। We ask the patient first to sit in the upright position. So upright position মানে কি, আমরা একটা ডেন্টাল চেয়ারে 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন একটি পেশেন্ট বসে থাকে, তো ডেন্টাল ইউনিটের হ্যান্ডেলের উপর তার হাতটা থাকে এবং লেগটা চেয়ারের দুই পাশে থাকে, সেই অবস্থাকে আমরা বলি হচ্ছে আপরাইট পজিশন। সো আপরাইট পজিশনে বসে আমরা পেশেন্টকে তারপর বলি প্লিজ রিল্যাক্স দ্য হোল বডি এন্ড রিল্যাক্স দ্য ফেশিয়াল মাসল, বিকজ facial muscle, muscular movement is a much more important thing in occlusion. আচ্ছা, শুনতে বোধহয় সমস্যা হচ্ছে। এখন কি শোনা যায়? কেউ যদি একটু রেসপন্স করে আমার মনে সুবিধা হয়। মনে হয় শোনা যাচ্ছে, আমি তাহলে কন্টিনিউ করি না। তো তাহলে আমরা আপরাইট পজিশনে যখন পেশেন্ট কে বসতে বলবো, পেশেন্ট বলতে এখানে আসলে আমরা যার ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট করব তাকে বোঝাচ্ছি। তো প্রথমে আমরা তাকে আপরাইট পজিশনে বসতে বলছি, তারপর বলছি রিল্যাক্স দ্য হোল বডি, খুব রিল্যাক্সলি বসবে সে, টপ টপ পজিশনে। যেটা আমরা যেমন আপরাইট পজিশন, এটা সিস্টেমিক জেনারেল মেডিসিনের ক্ষেত্রে একরকম হবে, আর ডেন্টাল পেশেন্টের ক্ষেত্রে আপরাইট পজিশন মানে কিন্তু ডেন্টাল ইউনিটে বসে আমরা মেজারমেন্ট করি। তো আমরা হোল বডিকে রিল্যাক্স করতে বলবো, ফেসিয়াল মাসলকে রিল্যাক্স করতে বলবো, বিকজ দেয়ার ইজ এ প্রেশার, দেয়ার ইজ এ ইফেক্ট অফ মাস্কুলার মুভমেন্ট বা মাসল প্রেশার ওভার দ্য অক্লুশন। তাই এই ক্ষেত্রে যেহেতু আমাদের অক্লুশনে এটা একটু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আমরা এটাকে এইখানে আমরা মাসল, ফেশিয়াল মাসলকেও আমরা রিল্যাক্সলি থাকতে বলবো। তারপরে কি বলবো, দেন মেকিং এ পয়েন্ট এট দ্য টিপ অফ দ্য নোজ বাই সার্কেল পয়েন্ট, অর্থাৎ ব্ল্যাক কালার দিয়ে আমরা টিপ অফ দ্য নোজে একটি পয়েন্ট করব, ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটা, টিপ অফ দ্য নোজ। Another point is given at the least movement area of the chin, যেই জায়গাটা মুভমেন্ট কম হয়, চিন মানে আমরা জানি দিস এরিয়া ইজ চিন। সো যেইখানটা মুভমেন্ট ফিক্স থাকে, অর্থাৎ মাসকুলার মুভমেন্ট যেখানে ফিক্স থাকে মোটামুটি, সেই জায়গাটাকে আমরা ই করব, এই জন্য বলি দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য চিন, অর্থাৎ মোস্ট লিস্ট মুভমেন্ট এরিয়া অফ দ্য চিন। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা মার্কেশন করলাম, ডিমার্কেশন, এখানে একটা পয়েন্ট ডিমার্কেশন করলাম। দেন 2 পয়েন্ট ইজ মেজার্ড বাই ডিভাইডিং স্কেল, আমরা এই ধরনের একটা ডিভাইডার স্কেল থাকে, মানে জ্যামিতি বক্সে আমরা ছোটবেলায় যেটি দেখেছি, বা এখনো আমরা ওই ডিভাইডটা, অর্থাৎ যেটার মধ্যে পেন্সিল ছাড়া যেটা ছিল, বা নরমালি মিলিমিটার স্কেলে আমরা ওইটাকে মেজারমেন্ট করে নিব। অর্থাৎ নরমাল পজিশনে আমরা টিপ অফ দ্য নোজ থেকে টিপ অফ দ্য চিন লিস্ট মুভমেন্ট এরিয়াতে ডিভাইডার দিয়ে আপরাইট পজিশনে পেশেন্টকে এটা মেজারমেন্ট করে নেব প্রথমেই। দিস ইজ দ্য মাস্টার মেজারমেন্ট, অর্থাৎ এটাকে আমরা এই মেজারমেন্টটাকে আমরা ফিক্স ধরবো, স্ট্যান্ডার্ড। এখানে এইটাকে আমরা কনস্ট্যান্ট আসে কিনা সেটা দেখার জন্য, তাই এই মেজারমেন্টটাকে বলা হচ্ছে মাস্টার মেজারমেন্ট। কোনটা, যেটা অ্যাকচুয়াল এখান থেকে আমাদের এইটুকু ডিভাইডেড দিয়ে, যেটাকে আমরা, বিকজ আমরা এই ডিভাইডেড এই দূরত্বটা আমরা আবার এটা যে আমরা মিলিমিটার স্কেলে এইভাবে করে মেপে নিব। এরপর আমরা মেপে নেওয়ার পর আমরা পেশেন্টকে বলছি আস্ক দ্য পেশেন্ট টু moisten the lips with the tongue and keep the both lips in contact. Moisten the lips with the tongue and keep the both lips in contact, মানে এইভাবে ভিজিয়ে নিতে বলবো, এবং পেশেন্ট যেন ঠোঁটটি ভিজিয়ে নেওয়ার পরে যেন দুইটা ঠোঁট কন্টাক্টে থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেন আস্ক দ্য পেশেন্ট টু ডেগ্লুট, আমরা জানি ডেগ্লুটেশন মানে কি। ডেগ্লুটেশন মানে হচ্ছে
ডেগ্লুটেশন অ্যান্ড সোয়ালোয়িং আমরা পড়েছি ওরাল ফিজিওলজিতে। তো এইভাবে আমরা ঢোক গেলা বলি যেটাকে। সো ডেগ্লুটেড অবস্থাতে আমরা পেশেন্টকে বলবো আস্ক দ্য পেশেন্ট টু ডেগ্লুট, যে আপনি ঢোক গিলুন। কিপস দ্য বোথ লিপস ইন কন্ট্যাক্ট, দুইটা ঠোঁটকে ফিক্স রেখে এইভাবে ঢোক গিলুন, অর্থাৎ সে ঢোক গিলবে, দ্যাট ইজ ডিগ্লুট। সো পেশেন্টকে বলা হচ্ছে ডিগ্লুট বাই কিপিং দ্য লিপস ইন কন্ট্যাক্ট। তাহলে কি হলো, আমরা মাস্টার মেজারমেন্ট ঠিক করার পর প্রথমে পেশেন্টকে বললাম ঠোঁটটি জিহ্বা দিয়ে ঠোঁটটি ভিজান এবং টাইটলি আটকে রাখুন। তার মানে পেশেন্ট ইজ আস্কড টু ময়েশ্চার দ্য বোথ লিপস with the tongue and keep the both lip in contact. Ask the patient to deglute. তারপর কি বলবো, তো এটি ঠিক রাখলো, এরপরে বলবো ঢোক গিলুন ঠোঁটটি বন্ধ রেখে। তাহলে প্রথমে সে জিহ্বা দিয়ে ঠোঁটটি ভিজাবে, তারপরে সেই অবস্থাতে আমরা এবং দুইটা লিপ কন্ট্যাক্টে রাখবে, তারপরে বলবো ঢোক গিলুন, এরপরে বলবো আটার এম 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 বা মিসিসিপি, এভাবে আমরা বলতে এম এম অক্ষরটি উচ্চারণ করতে বলবো, এম লিপস আবার ইন কন্ট্যাক্ট। আমরা এই যে প্রতি সময়ে যে নির্দেশনাগুলো দিচ্ছি রোগীকে, সেই নির্দেশনাগুলো কিন্তু কিপিং দ্য লিপস ইন কন্ট্যাক্ট, আপার লিপ এবং লোয়ার লিপ শুড বি ইন কন্ট্যাক্ট, নেভার সেপারেটেড। প্রতিটা স্টেজে কিন্তু আমাদের এটা মেনটেন করতে হবে, মনে রাখতে হবে যে আমরা পেশেন্টকে যেটা বলছি সেজন্য লিপকে কন্ট্যাক্টে রেখেই কাজটি করে। তাহলে আমি আবার রিক্যাপিচুলেট করছি, কারণ পরের স্টেপে যাব আমরা পেশেন্টে। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটি মাস্টার মেজারমেন্ট নিলাম, কোথাকার, টিপ অফ দ্য নোজ থেকে টিপ অফ দ্য চিন, ডিভাইডার দিয়ে এটিকে আমরা মেজারমেন্ট করে নিলাম, এবং সেটিকে আমরা মেজার করার পর আমরা সেটাকে মাস্টার মেজারমেন্ট ধরে নিলাম। তারপর পেশেন্টকে আমরা বললাম যে আপনি জিহ্বা দিয়ে ঠোঁটটি ভিজান এবং ঠোঁটটি আটকে রাখুন, তারপর ঢোক গিলতে বললাম এবং সেই একই অবস্থায় ঠোঁটটি আটকে রাখতে বলা হলো। তারপর আবার বলা হলো যে আপনি এম উচ্চারণ করুন এবং ওইভাবেই লিপ কন্ট্যাক্টে রেখে, লিপটা কন্ট্যাক্ট থাকবে, বোথ লিপস ইন কন্ট্যাক্ট। এরপর এই যে প্রতিটা পর্যায়ে অর্থাৎ ঠোঁট ভেজানোর পর এই সময় একবার মেজারমেন্ট নিব, আবার যখন বলছি যে আমরা ঢোক গিলুন সেই সময় একবার মেজারমেন্ট নেব। কোথাকার মেজারমেন্ট নেব, এই মেজারমেন্টটি নেব। আবার এম উচ্চারণ করতে বলা হবে যখন বারবার, তখন আমরা মেজারমেন্ট নেব এবং এই রেকর্ডগুলো রেখে দিব, আমরা মেজারমেন্ট রেকর্ডগুলো রেখে দেবো যে মেজারমেন্ট কত আসছে, বিকজ এরপরেও আমাদের কিছু স্টেপস আছে যে এই সময় আমরা এটাকে কম্পেয়ার করব whether it is correct or not. So the steps was make the constant reading. এখন আসো, এখন আমাদেরকে আসলে আমরা টার্মিনোলজিগুলো আগে ইউজ করিনি, কারণ কথা আমরা পড়তে গেলে যে টার্মিনোলজিগুলো আসবে সেগুলো নিয়ে তখনই আলাপ করবো, এই জন্যই। তো এখন আমরা কি করব, ইনসার্ট দ্য আপার বাইট ব্লক। কোশ্চেন আসতে পারে বাইট ব্লক কি, স্বাভাবিকভাবেই মানে বাইট ব্লক যদি না জানি তাহলে আমরা ভার্টিক্যাল ডাইমেনশনে পরীক্ষায় কিছুই পারবো না। বাইট ব্লক ইজ নাথিং দ্য artificial thing used for recording vertical height. Sorry. খুব সোজা একটা সূত্র দিয়ে দিই, বাইট ব্লক ইকুয়ালস টু অক্লুশাল রিম প্লাস দ্য টেম্পোরারি বেস, এটাই হচ্ছে বাইট ব্লক। অর্থাৎ অক্লুশাল রিম যেটি ওয়াক্স দিয়ে আমরা বানাই, তাই না? আমরা ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট করার আগে কি করি, আমরা স্পেশাল ট্রে বানিয়েছিলাম, সেটাতে টেম্পোরারি ডেঞ্চার বেস বানাই, তার উপরে আমরা অক্লুশাল রিম বানাই, অর্থাৎ ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট করার জন্য। সেই অক্লুশাল রিমের যে ওয়াক্স এবং টেম্পোরারি ডেঞ্চার বেস, এই দুটি মিলে যে অ্যাপ্লায়েন্সটি এখানে তৈরি হয় সেটাকে আমরা বলছি বাইট ব্লক। বাইট ব্লক দুইটা হয়, আপার
এবং লোয়ার। এটাকে আবার বলা হয় রেকর্ড ব্লকও আমরা বলতে পারি, কেননা এটা ভার্টিক্যাল ডাইমেনশনকে রেকর্ড করার জন্য ব্যবহার হচ্ছে, বা ম্যাক্সিলার রিলেশনকে রেকর্ড করার জন্য ব্যবহার হয়। তাই বাইট ব্লক না বলে আমরা এটাকে রেকর্ড ব্লকও বলতে পারি, বাট কমনলি বাইট ব্লকই আমরা বলি। তো প্রথমে আমরা আপার বাইট ব্লকটাকে ইনসার্ট করবো, অর্থাৎ মুখের মধ্যে ঢুকিয়ে দিব, অর্থাৎ অক্লুসাল রিম উইথ দ্য টেম্পোরারি বেজ। রিক্যাপিচুলেটেড, আচ্ছা রিক্যাপিচুলেট কোন জায়গাটা করতে বলছি, ঠিক আছে আমরা প্রথমে আসছি। তো প্রথমে যেহেতু বললো একজন, আমি আবার রিক্যাপিচুলেট করছি। প্রথমে আমরা মাস্টার মেজারমেন্ট নিব টিপ অফ দ্য নোজ থেকে টিপ অফ দ্য চিন, দ্যাট ইজ টিপ অফ দ্য চিনের যে জায়গাটা খুব বেশি মুভমেন্ট হবে না, ডিপেস্ট পার্ট অ্যান্ড লিস্ট মুভমেন্ট পার্ট অফ দ্য চিন। তারপর আমরা ঠোঁটটাকে ভিজাতে বলবো জিহ্বা দিয়ে এবং লিপটাকে কন্ট্যাক্টে রেখেই সেটি করতে হবে। তারপর আমরা পেশেন্টকে আপরাইট পজিশনে বসিয়েই এই কাজগুলো করব, অর্থাৎ রিল্যাক্স পজিশনে পেশেন্ট বসবে, তারপর বডিটাকে রিল্যাক্স করবে, ফেশিয়াল মাসলটাকে রিল্যাক্স করবে, তারপরে আমরা এগুলো বলবো। তারপরে পেশেন্টকে বলছি যে ঠোঁটটি ভিজান এবং লিপটাকে কন্ট্যাক্টে রাখুন। তারপরে ডিগ্লুট করতে হবে, অর্থাৎ ঢোক গিলে লিপটাকে কন্ট্যাক্টে রাখতে হবে এবং এম উচ্চারণ করতে হবে বারবার, লিপটাকে কন্ট্যাক্টে রেখে, এবং প্রত্যেকটা রিডিং আমরা রেকর্ড করতে হবে। এই কনস্ট্যান্ট এই রিডিংগুলোকে রেকর্ড করতে হবে, কেননা আমরা যে মাস্টার মেজারমেন্ট নিয়েছিলাম সেই মেজারমেন্টের সাথে কম্পেয়ার করতে হবে ওয়েদার ইট ইজ ওকে আর নট আফটার সাম টাইমস। এবার আসো আমাদের আমরা যেটি বলেছিলাম, এটা আসলে রিক্যাপিচুলেট করলাম, আমাদের একজন ভিউয়ার্স বলছিল, তাই আপার রেকর্ড ব্লকটাকে আমরা ইনসার্ট করবো, তাই না? আমরা যেটাকে বলছিলাম দ্য টেম্পোরারি বেস উইথ দ্য অক্লুসাল রিম, অক্লুসাল রিমের সাথে টেম্পোরারি বেস দিয়ে আমরা সেটাকে মুখের মধ্যে ইনসার্ট করার পর আমরা চারটে জিনিস দেখব, আমরা, অর্থাৎ এটা মনে হতো চারটে জিনিস আমরা দেখব, যে ভার্টিক্যাল হাইট কি, মানে এইখানে ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট ঠিক আছে কিনা, এই টোটাল প্রসিডিউরে আমরা চারটে জিনিস দেখব। নাম্বার 1, 2 মিলিমিটার ভিজিবিলিটি অফ আপার রিম, অর্থাৎ আপার অক্লুসাল রিম যেটি, সেটা 2 মিলিমিটার দেখা যাচ্ছে কিনা সেটা দেখব আমরা। anterior occlusal plane should be parallel to the interpupillary line, এটি একটি টার্মস। হোয়াট ইজ ইন্টারপিপুলারি লাইন, আমি একটু দেখাই আমার নিজের। পিপিল মানে চোখের মনি, তাই না? সো এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা একটা লাইন ধরি, দিস ইজ দ্য লাইন, দিস শুড বি প্যারালাল টু দ্য anterior occlusal plane. So second thing to be observed is the anterior occlusal plane should be parallel to the interpupillary line. The first thing we should observe, that is 2 মিলিমিটার ভিজিবিলিটি। এই যে আমরা যেখানে দাঁত দেখতে পাচ্ছি, আসলে এই ডেন্টাল যত এখানে কি থাকবে, ওইখানে থাকবে আমাদের অক্লুসাল রিম। সো 2 মিলিমিটার, অ্যাটলিস্ট 2 মিলিমিটার ভিজিবল থাকতে হবে আমাদের। তারপর কি দেখব, posteriorly the occlusal plane should be parallel with the alar tragus line, alar tragus line, এটাকে আমরা ক্যাম্পাস প্লেন বলি। আবার দেখেন alar tragus, ala of the nose, tragus আমরা কানের যে অংশটি দেখতে পাচ্ছি, এই জায়গাটি আমরা এটাকে ট্রাগাস বলি। সো এই alar tragus এইভাবে যখন আমরা একটা লাইন করব, this should be parallel to the occlusal plane। তার মানে occlusal plane তো এভাবেও না, এভাবেও না, occlusal plane হবে এইভাবে, that is alar tragus লাইনের প্যারালাল। এই alar tragus লাইনটাকে আমরা বলছি ক্যাম্পাস প্লেন। তাহলে আবার বলি, আমরা কি দেখছি, আমরা এখানে 2 মিলিমিটার ভিজিবিলিটি of the occlusal rim. Second thing we observe, anterior occlusal rim should be anterior occlusal plane should be parallel to the interpupillary line. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিলাম, ঠিক আছে। posterior occlusal plane আমরা কি করব, তো posterior occlusal প্লেনটা কার প্যারালাল দেখব, দিস ইজ posterior occlusal plane, এটা alar tragus line।
ট্রাগাস অফ দ্য ইয়ার। এই ট্রাগাস অফ দ্য ইয়ার থেকে এলা অফ দ্য নোজ একটা ইমাজিনারি প্লেন আমরা চিন্তা করি, যেটা অর্থোডন্টিক্স ও মাচ মোর ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় নেজোট্রাগাস লাইন বা এলাট্রাগাস লাইন। সেটা আমরা ক্যাম্পাস প্লেন বলি। অক্লুসাল প্লেনে যদি আমরা চিন্তা করি, এই ক্যাম্পাস প্লেনটা পোস্টেরিয়র অক্লুসাল প্লেনের প্যারালাল থাকবে। দিস ইজ নাম্বার 3, ল্যাবিয়াল অ্যান্ড বাক্কাল ফুলনেস, অর্থাৎ ল্যাবিয়াল অ্যান্ড বাক্কাল লাইক দিস। অর্থাৎ আমাদের যখন ইডেন্টুলাস টুথ, তখন আমাদের মুখটা ভেঙে পড়ছে, মাসেলগুলো ল্যাক্সিটি হচ্ছে, অর্থাৎ মাসেলগুলো ল্যাপস করছে। তো যখন আমরা বাইট ব্লককে ইনসার্ট করব, তখন কি হবে? তখন ফুলনেস, না, মুখটা ভরে আসবে। অর্থাৎ দাঁত না থাকলে কি হয়? আমরা কেন দাঁত বাঁধাতে বলি? ওয়াই উই সাজেস্ট ফর কমপ্লিট ডেন্চার, তাই না? বিকজ ভার্টিক্যাল হাইট রিগেইন করার জন্য, ম্যাক্সিলার টিএমজে যাতে পেইন না হয়, নানাবিধ কারণ থাকে। তো তার মধ্যে একটি কারণ কি? ফেশিয়াল মাসল রিল্যাক্স করে, অর্থাৎ যে পাশে দাঁত না থাকে মাসল কিন্তু ফল ব্যাক করে। সো এইখানে ভার্টিক্যাল হাইটটাকে রিগেইন করার জন্য আমরা যে মেজারমেন্টে কি অবজারভেশন করি? ল্যাবিয়াল অ্যান্ড বাক্কাল ফুলনেস, অর্থাৎ সামনের এবং পেছনের অংশ ঠিক আছে কিনা, অর্থাৎ উঁচু আছে কিনা, মুখটা ভরা ভরা লাগে কিনা, খুব সোজা বাংলায়। তাহলে আবার বলি, আমরা কি কি জিনিস দেখতে এসেছি এখানে? আফটার ইনসার্টিং দ্য রেকর্ড ব্লক অর বাইট ব্লক, ফার্স্ট থিং টু অবজার্ভ ইজ 2 mm is visual rim. Number 2 is anterior occlusal plane is parallel to the interpupillary line, and number 3 is posterior occlusal plane should be parallel to the nasotragus line or canthus plane, and number 4 labial and buccal fullness. এই জিনিসগুলো আমরা যখন দেখলাম, অবজার্ভ করলাম, after inserting the bite block, upper bite block, then we go for lower bite block or lower record block. এখন আমরা কি করব? লোয়ার রেকর্ড ব্লকটাকে আমরা ইনসার্ট করব। আপার রেকর্ড ব্লক দিয়ে আমাদের যখন এটা আপার রেকর্ড ব্লক যখন ইনসার্ট করা হয়ে গেল, দেন উই গো ফর ইনসার্শন অফ দ্য লোয়ার রেকর্ড ব্লক। লোয়ার রেকর্ড ব্লকটাকে ইনসার্ট করার পর আমরা এখন পেশেন্টকে বলবো, এখন আপনি ঢোক গিলুন এবং মুখটা বন্ধ করুন, রিল্যাক্স অবস্থায় থাকুন, অর্থাৎ রিট্রাক্টেড পজিশনে, মুখটাকে রিট্রুডেড পজিশনে কেন রাখবো? We have to see whether the three-way spaces there are not. কারণ যদি দুইটা বাইট ব্লকের মধ্যে কিছুটা গ্যাপ না থাকে বা এস টু এস ওভারল্যাপিং থাকে, তাহলে ইরিটেটেড পজিশনে যখন, অর্থাৎ ক্লাস 3 পজিশনে যখন আনতে বলবো, তখন কিন্তু এটা আটকে যাবে। সেই জিনিসটা মেজারমেন্ট করার জন্য আমরা এটা দেখব। এবং এই অবস্থাতে, অর্থাৎ এই যে লোয়ার বাইট ব্লক ইনসার্ট করলাম, এই অবস্থাতে আমরা কি করব? মেজারমেন্ট আবার নিব। কোন মেজারমেন্ট? টিপ অফ দ্য চিন। এটা দিস ইজ আওয়ার বেসিক, আসলে টিপ অফ দ্য নোজ থেকে টিপ অফ দ্য চিন আবার আমরা মেজারমেন্ট নিলাম। ধরে নিলাম এই মেজারমেন্টটা এক্স, মাস্টার মেজারমেন্টটাও ছিল এক্স। এক্স মিনস এখানে সাম মিলিমিটার, এনি অ্যামাউন্ট। তারপর আমরা কি করব? মনে করি যে আমাদের এই মেজারমেন্ট আমরা প্রথমে যে মাস্টার মেজারমেন্ট নিয়েছিলাম এবং নিচের বাইট ব্লকটাকে ইনসার্ট করার পরে মেজারমেন্টটা ঠিক আছে, ওই একই মেজারমেন্ট। সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন যেহেতু এই মেথডটির নাম ফ্রি ওয়ে স্পেস মেজারমেন্ট মেথড, এই দুইটা কিন্তু আমরা এইভাবে অক্লুসাল লিম্ব দুইটা একটার সাথে আরেকটা জোড়া রাখবো। এই জায়গা থেকে আমরা ট্রিম করে 2 মিলিমিটার কেটে ফেলবো বক্স, তাই না? কোথা থেকে কাটবো? দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। দেখি আপার বাইট ব্লক থেকে না লোয়ার বাইট ব্লক থেকে? লোয়ার বাইট ব্লক, অর্থাৎ লোয়ার বাইট ব্লক ইনসার্ট করার পর সেখান থেকে 2 মিলিমিটার কাটবো। এবং তখন পেশেন্টকে আমরা বলবো কামড় দিন, ঢোক গিলুন, এবং তখন দেখবো যে 2 মিলিমিটার ফ্রি আছে কিনা। নর্মাল আমরা যখন রেস্টিং পজিশন, এটা কেন? এটা এই কারণে, নর্মাল আমরা যখন রেস্টিং পজিশনে থাকি, when we are a very relaxed position, তখন কিন্তু এই 2 মিলিমিটারই গ্যাপ থাকে। অর্থাৎ আমাদের যাদের দাঁত আছে, আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন এখনো, সবগুলো দাঁতই যাদের মুখে আছে, তো রেস্টিং পজিশনে দেখুন
এইটুকু গ্যাপ থাকা কিন্তু দিস ইজ রেস্টিং পজিশন। সো ইডেন্টুলাস পেশেন্ট, তাকে যখন আমরা দাঁত যখন অ্যারেঞ্জমেন্ট করবো আর্টিফিশিয়াল টিথগুলো, তো সে যখন রেস্টিং পজিশনে থাকবে তারও তো এই 2 থেকে 3 মিলিমিটার গ্যাপ থাকতে হবে। দিস ইজ এ নর্মাল ফেনোমেনা, দিস ইজ এ নর্মাল অ্যানাটমি অফ ওরাল ক্যাভিটি, স্টার্মেটোলজি, তাই না? নর্মাল ফেনোমেনা অফ অক্লুশন ইন রেস্টিং পজিশন। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব, 2 থেকে 3 মিলিমিটার আমরা ফ্রি করে দেখব মেজারমেন্ট কি। এই যে প্রতিটি ধাপে আমরা মেজারমেন্ট নিলাম, অর্থাৎ প্রথমেই পেশেন্ট রিল্যাক্স অবস্থায় আমরা যে মেজারমেন্ট নিলাম, পেশেন্টকে ভিজাতে বললাম, ঢোক গিলতে বললাম, এম 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 উচ্চারণ করতে বললাম, এবং তারপরে আমরা মেজারমেন্ট নিলাম। এরপরে আবার লোয়ার বাইট ব্লক ইনসার্ট করলাম, আবার মেজারমেন্ট নিলাম, তারপরে আবার 2 to 3 মিলিমিটার আমরা এখান থেকে রিমুভ করলাম ওয়াক্স, দ্যাট মিনস অক্লুশাল রিম, তার মানে বাইট ব্লকের একটি পোর্শন থেকে 2 থেকে 3 মিলিমিটার রিমুভ করলাম, আবার মেজারমেন্ট নিলাম। এই প্রতিটা ক্ষেত্রে এই মেজারমেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, then this is the vertical height of that particular patient or that particular human being. যদি কোথাও এটার ভ্যারিয়েশন হয়, তাহলে আমরা ধরে নেব there is some mistakes in my procedure, so we have to recapitulate again, trial and error, this is the basics. কারণ কাজ করতে গেলে ভুল হবেই। আমার ভুল হচ্ছে কিনা, ওই যে বললাম যে মাস্টার মেজারমেন্ট আমরা দেখে নিয়েছিলাম, সে মাস্টার মেজারমেন্ট ঠিক আছে কিনা ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড রাখবো। এরপরে প্রতিটা স্টেপ আমরা মেজার করছি, ওটার সাথে কম্পেয়ার করছি, মেজার করছি, কম্পেয়ার করছি। যখনই ভুল হবে তখনই আমরা দেখব যে whether there is any mistakes or any slipping of any steps or not, আমাদের চেক করতে হবে। সো আমি আবার রিক্যাপিচুলেট করছি, what is the common method for determining vertical dimension or vertical height in vertical plane. প্রথমে আমরা কি বলবো, পেশেন্টকে রিল্যাক্স পজিশনে বসতে বলবো, দ্যাট ইজ উই কল আপরাইট পজিশন ডেন্টাল ইউনিটে। রিল্যাক্স, তাকে হোল বডিটাকে রিল্যাক্স করতে বলবো, ফেশিয়াল মাসলগুলোকে রিল্যাক্স করতে বলবো। তখন আমরা টিপে এবং চিনে একটি কার্বন পেন্সিল দিয়ে অথবা মার্কার দিয়ে আমরা একটা মার্কিং করব, ডিভাইডার দিয়ে এই ডিস্টেন্সটিকে আমরা মেজারমেন্ট করব বাই মিলিমিটার স্কেল। এইটাকে আমরা মাস্টার মেজারমেন্ট হিসেবে প্রিজার্ভ করব টু টালি অর টু কম্পেয়ার উইথ অ্যানাদার মেজারমেন্ট আফটারওয়ার্ডস। সেগুলো কি কি, এরপর আমরা পেশেন্টকে বলবো যে ঠোঁটটি ভিজান জিহ্বা দিয়ে এবং ঠোঁটটিকে কন্ট্যাক্টে রাখতে বলবো, আমরা ঢোক গিলতে বলবো, ঠোঁটটিকে কন্ট্যাক্ট রাখতে বলবো, আবার মেজারমেন্ট নেব ওই একই অবস্থায়, এবং ফাইনালি আমরা কি করব, এম এম উচ্চারণ করতে বলবো। এটি কিন্তু আপার রেকর্ড ব্লক মুখে ইনসার্ট করা অবস্থায়। আচ্ছা, তো তারপরে কি করব, আমরা এই রিডিংগুলোকে রাখবো এবং কি দেখব, আমরা আপার রেকর্ড ব্লক ইনসার্ট করার পর আমরা দেখব যে বাইট ব্লক ইনসার্ট করার পর 4টি জিনিস দেখব। 2 মিলিমিটার ভিজিবিলিটি আছে কিনা, 2 মিলিমিটার ভিজিবিলিটি আছে কিনা in the vertical occlusal rib। আমরা দেখব anterior প্লেনটা প্যারালাল আছে কিনা ইন্টারপিপুলারি লাইন। আমরা দেখব posterior প্লেনটা প্যারালাল আছে কিনা টু এলা ট্রাগাস লাইন বা ক্যাম্পাস প্লেন, এবং আমরা দেখব ল্যাবিয়াল এবং বাক্কাল ফুলনেস আছে কিনা। এই জিনিসগুলো আমরা দেখার পরে যদি ঠিক থাকে ভালো, যদি ঠিক না থাকে কোথায় গ্যাপ আছে সেটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করব। বিকজ occlusal bite block is made by, আমি আবারও বলছি, bite block equals to temporary dental base with the occlusal rim, অর্থাৎ temporary dental base আমরা যেটা
বেস প্লেট ওয়ার্কস আমরা কমনলি বানিয়ে থাকি। বেস প্লেট ওয়ার্ক যে স্পেশাল ট্রে বানানোর পরে আমরা কি করি, যেটা বেসটা যখন ফাইনাল করে ফেলি, যার উপরে দাঁতটি বসাবো, দাঁতটি বসানোর আগে সেই বেসটা, যেটাকে টেম্পোরারি বেস বলছি, আর আমাদের দিয়ে অ্যাক্রাইলিক রেজিন দিয়ে যেটি বানাচ্ছি, তার উপরে আমরা অক্লুশাল রিম বসানোর পর সেইটাকে আমরা বলছি বাইট ব্লক। আমরা আগেই বলেছিলাম। তো আপার বাইট ব্লক বসানোর শেষের পরে আমরা এবার কি করলাম, ইনসার্ট দ্য লোয়ার বাইট ব্লক, নিচের বাইট ব্লকটি বসালাম। নিচের বাইট ব্লক বসানোর পরে আমরা আবার কি করব, পেশেন্টকে রিট্রুডেড পজিশন অর্থাৎ রিল্যাক্স পজিশনে নিচের জাটি পেছনে আনতে বলবো, এবং তখন আমরা মেজারমেন্টটি দেখে নিব। ফাইনালি আমরা কি করব, 2 to 3 মিলিমিটার গ্যাপ রেখে নিব। রেখে নেওয়ার পরে আমরা আবার মেজারমেন্টটি দেখব। এই প্রতিটা ক্ষেত্রে মেজারমেন্টটি যদি is in all aspects, if the measurement is constant, that would be the vertical height in that particular patient, and that will be considered in articulation. এইটাকে ঠিক রেখে আমার আর্টিকুলেশনে যেতে হবে। This was the methods of vertical dimension measurement, কিভাবে আমরা মেজার করি সেটি ছিল। এরপরে আমরা আসি, খুব ইম্পর্টেন্ট যে আমরা ভুল যেমন হতেই পারে, তো ভার্টিক্যাল ডাইমেনশন আমরা যদি মেজারমেন্টে ভুল করি কি কি হতে পারে, হোয়াট আর দ্য ইফেক্টস অফ এক্সেসিভ অ্যান্ড রিডিউসড ভার্টিক্যাল ডাইমেনশন। তো আমরা প্রথমে আসি এক্সেসিভ ভার্টিক্যাল ডাইমেনশন। ভার্টিক্যাল ডাইমেনশন যদি বেশি হয়ে যায় একটি পেশেন্টের, তাহলে কি কি প্রবলেম হয়। ভার্টিক্যাল ডাইমেনশন যদি বেশি হয়ে যায় নর্মালের থেকে, এবং সেই পেশেন্টকে আমরা যদি সেই অবস্থায় আর্টিকুলেশন করি, ফাইনাল প্রসেসে দেওয়ার পর পেশেন্টের কি মনে হবে, ইলংগেশন অফ ফেস, ফেশিয়াল হাইট ইলংগেশন মনে হবে। অ্যাপিয়ারেন্সটা যদি দেখি, অ্যাপিয়ারেন্সটা ইলংগেশন অফ ফেশিয়াল হাইট। লিপস ইউজুয়ালি রিমেইন অ্যাপার্ট, দাস ডেভেলপ লিপ ইনকম্পিটেন্সি, অর্থাৎ ফেস যদি লম্বা হয়, লিপ ইনকম্পিটেন্ট লিপ মানে কি, নর্মাল কন্ট্যাক্টে থাকবে না, লিপ অ্যাপার্ট হয়ে যাবে, একটা আরেকটা থেকে আলাদা হবে। নেজোল্যাবিয়াল ফোল্ড, এই যে জায়গাটা নেজোল্যাবিয়াল ফোল্ড, ফিলট্রাম, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এই জায়গাগুলো স্ট্রেস হবে, মানে এই ফোল্ডগুলো থাকবে না। এটা যখন এই নাজোলাবিয়াল, আমার যেহেতু লকডাউন অবস্থায় এইভাবে দাঁড়িয়ে আছে, আমি আসলে ফোল্ডটি দেখাতে পাচ্ছি না ক্লিনিক্যালি, তো আসলে আমি একটু চেষ্টা করি। এই জায়গাটাতে যে ফোল্ড আছে না, ফিলট্রাম, এই জায়গাটা, আরেকটি আছে আমাদের নাজোলাবিয়াল, এই জায়গাটা আমাদের একটা ফোল্ড গ্রুপ আছে, আর একটা অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এখানে কয়েকটা জায়গায় আমাদের একটা কার্ভেচার হয়। দিস ইজ ন্যাচারাল বিউটি, ন্যাচারাল অ্যানাটমি অফ এক্সটার্নাল ফিচার্স অফ দ্য ফেস। সো এই জায়গাগুলো আমার যখন ভার্টিক্যাল হাইট বেড়ে যাবে, তখন মুখ লম্বা দেখা যাবে। ভার্টিক্যাল হাইট যদি বেড়ে যায় তাহলে কি হবে, মুখ লম্বা দেখা যাবে, এবং কি হবে, এই কার্ভগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। অর্থাৎ হ্যাঁ, ভার্টিক্যাল ডাইমেনশন বেশি হলে এটা হবে। দিস ইজ দ্য ইফেক্ট অফ ভার্টিক্যাল ডাইমেনশন। কোশ্চেন আসছে, তার উত্তরটা হলো এটা, যে হ্যাঁ, এটা আমাদের লিপ অ্যাপার্ট বা এই যে নাজোলাবিয়াল ফোল্ড, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এবং হচ্ছে আমাদের ফিলট্রামটা ডিসঅ্যাপিয়ার হবে, অ্যান্ড ইলংগেশন অফ ফেস হবে when there is excessive vertical dimension. এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কি প্রবলেম হবে। এবার আসি আমরা ডিসকমফোর্ট। পেশেন্ট ডিসকমফোর্ট কমপ্লেন করবে কেন, বিকজ দ্য লেন্থ অফ দ্য মাসেল ফাইবার্স আর মাস্টিকেশন, মাসেল ফাইবারের মাস্টিকেশনের সময় লেন্থগুলো ইনক্রিজ করবে। সো দেয়ার ইজ ডিসকমফোর্ট ইন রিটেনশন মানে ওই ডেঞ্চারটি রাখার জন্য কষ্ট হবে। ক্লিকিং সাউন্ড, এটা আমরা সবাই জানি, আমরা পড়েছি ক্লাসে। সো বিকজ দেয়ার ইজ নো ফ্রিওয়ে স্পেস, অর্থাৎ ফ্রিওয়ে স্পেস যদি ঠিকমতো আমি সেই 2 থেকে 3 মিলিমিটার যদি অক্লুশাল রিম থেকে রিমুভ করে কনস্ট্যান্ট মেজারমেন্ট না করতে পারে, তাহলে আমার ফ্রিওয়ে স্পেস থাকবে না। তার মানে দেয়ার উইল বি নো ইন্টারঅক্লুশাল ক্লিয়ারেন্স ফ্রিলি। আলটিমেটলি the teeth come in contact with the occlusal forces
উইথ ট্রমা, মানে যেহেতু ফ্রি স্পেস নাই, দ্য টিথ কাম ইন কন্ট্যাক্ট উইথ মোর অক্লুশাল ফোর্সেস, যখন কামড় দিব নর্মালি যে প্রেশারটা পাওয়ার কথা তার চেয়ে বেশি প্রেশার পড়বে, এবং প্রেশার পড়লে কি হবে, তখন একটা সাউন্ড হবে, টিক টিক ক্লিক 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 সাউন্ড হবে। আসলে এটা হওয়ার কথা না, কারণ নর্মালি অলমাইটি আল্লাহ আমাদের যেভাবে বানিয়েছেন আসলে এইভাবে আমাদের স্লাইডিং হয়, তাই না? কেন হয়? বিকজ 2 to 3 মিলিমিটার ফ্রি স্পেস থাকে, তাই আমরা যখন অপারেশন করি এটা গ্লাইড করে না, একটার পর একটা গ্লাইড করে, নো ডিরেক্ট, অর্থাৎ এস টু এস হয় না নর্মাল পজিশনে। তো ক্লিকিং সাউন্ডের পরে আরেকটি কি হয়, ট্রমা টু দ্য ডেঞ্চার বিয়ারিং এরিয়া। তো কন্টিনিউয়াস যদি এভাবে প্রেশার পড়তে থাকে, মোর অক্লুশাল ফোর্স যদি কনস্ট্যান্ট মোর অক্লুশাল ফোর্স হয়, আলটিমেটলি ট্রমা হয়ে যায় এবং ইনফ্লামেশন হয়। অর্থাৎ এই জায়গাটাতে ন্যাচারালি আমার যদি অক্লুশাল ফোর্স বেশি হয়, টিথ টু টিথ কন্ট্যাক্ট ট্রমাটিক অক্লুশন হয়, তাহলে আমাদের কি হবে, আমাদের ট্রমা, ওয়ান কাইন্ড অফ অক্লুশাল ট্রমা হচ্ছে। সো ডেঞ্চার বিয়ারিং এরিয়া, অর্থাৎ যেই যে জায়গায় ডেঞ্চারটা যে এরিয়াগুলোকে কন্ট্যাক্ট করছে প্রত্যেকটা জায়গায় ট্রমা হবে। ডিফিকাল্টি অফ স্পিচ, ন্যাচারালি যেহেতু অ্যাবসেন্স অফ ফ্রি স্পেস, তাহলে ফ্রি মানে অর্থাৎ আপার এবং লোয়ার জ ফ্রিলি সামনে পিছনে আসতে পারবে না। সো দেয়ার উইল বি ডেফিনেটলি ইন্টারাপশন অফ দ্য স্পিচ, সো দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন স্পিচ অ্যান্ড কার্ভ, আমরা যেটা বলি যে ইনক্রিজড চিক বাইটিং, যেটা অর্থাৎ এইভাবে এই কামড়টি পড়ে দেখুন, এইভাবে আমরা যদি বাদে চিক বাইট, অর্থাৎ যখন ইলংগেশন অফ দ্য ফেস হয় তখন আমাদের ডেঞ্চারের দাঁতগুলো, চিক মানে ইনার সাইড অফ দ্য চিক, নট আউটসাইড, ইনার সাইড অফ দ্য চিক কামড় পড়বে। তো ডেফিনেটলি দেয়ার উইল বি সাম ট্রমা, আলসারেশন হতে পারে। সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডিসকমফোর্ট। তাহলে আমরা এটাকে যদি সামারাইজ করি, আর ডেফিনেটলি যখন কনস্ট্যান্ট এভাবে পড়ে তাহলে এই প্রেশারগুলো তো আমার অ্যালভিউলার বোনে পড়বে, তাই না? এই যে অ্যালভিউলার বোনগুলোতে পড়বে, সো লং টার্ম ইফেক্ট হিসেবে বোন রিজর্পশন হবে। তাহলে আমরা যদি আবার আসি, হোয়াট আর দ্য ইফেক্টস অফ এক্সেসিভ ভার্টিক্যাল ডাইমেনশন, প্রথমে আসছে আমরা অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, দ্যাট ইজ ইলংগেশন অফ দ্য ফেশিয়াল হাইট। তারপরে আমাদের যে লিপস ইউজুয়ালি রিমেইন অ্যাপার্ট, ইনকম্পিটেন্ট লিম্ব হবে, অর্থাৎ দুইটা ঠোঁট আলাদা থাকবে, নর্মালি যেমন কন্ট্যাক্টে আসার কথা অনেক সময় সেটা থাকবে না। তারপরে হচ্ছে ন্যাজোল্যাবিয়াল ফোল্ড, তারপরে ফিল্ট্রাম এবং অ্যাঙ্গেল অফ দ্য মাউথের যে মাসেল থাকে, এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথের আমাদের এইখানে যেটা থাকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, সেটা স্ট্রেসড হয়ে যাবে, আলটিমেটলি রিটেনশন ডিসকমফোর্ট হবে কোনো বিষয়। তারপরে ক্লিকিং সাউন্ড ভেরি কমন, যেহেতু ফ্রি স্পেস নাই। তারপরে ট্রমা টু দ্য ডেঞ্চার বিয়ারিং এরিয়া, ডিফিকাল্টি ইন স্পিচ, চিক বাইটিং and rapid absorption or resorption, or not absorption, resorption of alveolar bone. These are the effects of excessive vertical dimension. Now, what are the effects if the measurement is low in comparison to standard? অর্থাৎ আমরা মেজারমেন্ট করার সময় যদি ভুল করে ফেলি, অর্থাৎ ভার্টিক্যাল হাইট যদি কম হয়, কম ভার্টিক্যাল হাইট দিয়ে যদি আমরা কনস্ট্রাকশন অফ অ্যারেঞ্জমেন্ট অফ আর্টিফিশিয়াল টিথ করি, সেই ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল হাইট রিডিউস হয়। এই রিডিউস ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে কি কি ইফেক্ট আসে আমরা দেখে নিই। সরি ঠান্ডা লেগে গেছে একটু। রিডিউস ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স থাকবে, সো প্রতিটা ক্ষেত্রেই আমার প্রবলেম হবে। একইভাবে এক্সেসিভ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে যেরকম হয়েছিল, সো রিডিউস ভার্টিক্যাল হাইট হলে কি হবে, অ্যাপিয়ারেন্সটা এখানে হবে কি শর্টেনিং অফ দ্য ফেসিয়াল হাইট। আমরা কম্পেয়ার করে নিই, এক্সেসিভ হলে ইলংগেশন অফ দ্য ফেসিয়াল হাইট ছিল, আর এখানে অ্যাপিয়ারেন্স হচ্ছে শর্টেনিং অফ দ্য ফেসিয়াল হাইট। এই হবে, অর্থাৎ ফেসিয়াল হাইট কমে যাবে, অর্থাৎ মুখটা চ্যাপটা হয়ে যাবে। nasolabial fold, philtrum, mentolabial fold, philtrum, angle of the mouth ফল হবে এবং লাইনগুলো ডিপ হবে। আগে এটা স্ট্রেস ছিল, এখন এইভাবে হবে।
root of the nose, base of the chin become altered. Root of the nose, base of the chin altered মানে কি, স্ট্যান্ডার্ড পজিশনটা চেঞ্জ হয়ে যাওয়া, আর কিছু না। অল্টারেশন মিন্স পরিবর্তন। তো পরিবর্তন মিন্স অর্থাৎ এক্স্যাক্টলি যে স্ট্যান্ডার্ড পজিশনে থাকার কথা সেই পজিশনে থাকবে না। তাহলে অ্যাপিয়ারেন্সে কি চেঞ্জ আসলো? অ্যাপিয়ারেন্সে হচ্ছে চেঞ্জটা আসলো হচ্ছে শর্টেনিং অফ দ্য ফেশিয়াল হাইট এবং nasolabial fold, mentolabial fold, philtrum, angle of the mouth will be depend কম্পেয়ার করে দেখি আমরা, যখন এক্সেসিভ ভার্টিক্যাল ডাইমেনশন ছিল তখন কিন্তু স্ট্রেস ছিল, তাই না? ভার্টিক্যাল হাইট বেশি, সেগুলো স্ট্রেস ছিল। যখন ভার্টিক্যাল হাইট কমে গেল তখন এগুলো ডিপেন্ড হয়ে গেল, অর্থাৎ এটা শর্টেজ হয়ে গেল, ফেশিয়াল হাইটও শর্টেজ হলো। এখানেও চিক বাইট হবে, বোথ দ্য কেসেস চিক বাইট হবে, যেহেতু এখানে ফ্রি স্পেস আমার রেডিউস ভার্টিক্যাল হাইট মানে ফ্রি স্পেস বেশি হয়ে গেছে এখানে। ডিক্রিজ এফিসিয়েন্সি অফ মাস্টিকেশন অ্যান্ড চিউইং, এটা হবে। এক্সেসিভে যেমন বেশি হয়েছিল, এখানে ইনএফিসিয়েন্সি হবে, অর্থাৎ মাস্টিকেশন এবং চুইং করতে প্রবলেম হবে আমাদের। তবে অ্যাঙ্গুলার চিলাইটিস, এটা খুব কমন একটা প্রবলেম। অ্যাঙ্গুলার চিলাইটিস অর্থাৎ এইখানে একটি আমাদের একটি ইনফেকশন হবে, চিলাইটিস। এটা অনেক সময় এটা প্রস্টোডন্টিক্স ইম্পর্টেন্ট, এটা ডেঞ্চার কমপ্লিকেশনে আমরা আসবো। ডেঞ্চারের কমপ্লিকেশন যখন পড়ানো হবে, কমপ্লিট যে ইনসার্শনে পড়ে, তখন এটা অ্যাঙ্গুলার চিলাইটিসের ডিটেল বলা যাবে যে অ্যাঙ্গুলার চিলাইটিস কি, কেন, সলিউশনটা কি। আমরা আপাতত জানি যে দিস ইজ ওয়ান অফ দ্য ইফেক্ট অফ রেডিউস ভার্টিক্যাল হাইট আর ডিক্রিজ ভার্টিক্যাল ডাইমেনশন। তারপর কি হচ্ছে, ডিফিকাল্টি ইন সলিং, ঢোক গিলতে কষ্ট হবে। তারপর হচ্ছে থিনিং অফ দ্য ভার্মিলিয়ান বর্ডার অফ দ্য লিপ। ভার্মিলিয়ান বর্ডার তো আমরা জানি না, ভার্মিলিয়ান বর্ডার অফ দ্য লিপ থিন হয়ে যাবে, মনে হবে, আসলে দেখতে মনে হবে। আর কস্টেন্স সিনড্রোম এখনই ডিটেল দরকার নাই, আমরা কমপ্লিকেশন যখন ডেঞ্চারে আসবে তখন এটা পড়তে পারবো। শুধু আমরা জেনে রাখি যে প্রোলংড ওভার ক্লোজার, বারবার ওভার ক্লোজার হলে একটা সিনড্রোম ডেভেলপ করে, দ্যাট ইজ কস্টেন্স সিনড্রোম। এখন আমরা সামারাইজ যদি করি, হোয়াট আর দ্য এফেক্টস অফ রেডিউসড ভার্টিক্যাল হাইট or reduced vertical dimension? অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে শর্টেনিং অফ দ্য ফেশিয়াল হাইট, nasolabial fold, mentolabial fold, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এগুলো ডিপেন্ড হয়ে যাবে এবং স্ট্রেস অবস্থায় থাকবে। ঠিক বাইট হবে কমনলি, ডিক্রিজ এফিসিয়েন্সি অফ মাস্টিকেশন অ্যান্ড চুইং, ডিফিকাল্টি ইন সলোয়িং, ক্লিকিং সাউন্ড এবং মাসল টোন লস করবে। সবচেয়ে বড় ব্যাপার যে এই যে মাসল টোন না, একটা টান থাকে ফর ন্যাচারাল বিউটি, অ্যাকচুয়ালি ফর দ্য ফিমেল, যারা সাপোজ ডিউটিয়ানি প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি কি হলো, অনেকের কিন্তু ফেশিয়াল অ্যাস্থেটিক্সের জন্য কমপ্লিট ডেঞ্চার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এখনও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক দেশেই বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টারে প্রচুর হয়, শ্রীলঙ্কাতে, ইন্ডিয়াতে। আমরা যখন বাইরের সেমিনারগুলোতে যাই, প্রেজেন্টেশনগুলোর জন্য দেখি ডিফারেন্ট পেরিফেরাল পার্টস অফ সাবকন্টিনেন্টাল এরিয়া, সেই জায়গাগুলোতে কিন্তু ওই এখনও কমপ্লিট ডেঞ্চারটাই কিন্তু তারা ফলো করে ইডেন্টুলার জয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কী হয় আসলে, সেই ক্ষেত্রে যেটি দেখা যায় সেটা হচ্ছে যে মাসল টোনটাকে মেনটেন করার জন্য দেখা যাচ্ছে 30 to 35 অনেকের প্যাথোলজিক্যাল কজের কারণে দাঁত পড়ে যাচ্ছে। তো দাঁত পড়ে গেলে তখন সেই ক্ষেত্রে কিন্তু তার আসলে মাসল ল্যাক্স হয়ে যায়, তো ফেশিয়াল টোন লস হয়ে যায়। এই ক্ষেত্রে ওই জন্য বলা হয় যে মাসল টোনটা কিন্তু লস করে যদি ভার্টিক্যাল হাইট কমে যায়। এই রিডিউস ভার্টিক্যাল হাইটের দাঁত যদি অনেকদিন ব্যবহার করতে থাকে, এটা হচ্ছে লং টার্ম ইফেক্ট। Finally, thinning of the vermilion border of the lip and Costin syndrome. These all were the effects of reduced vertical height. আমার মনে হয় আমি রিক্যাপিচুলেট করছি এই কারণে, যদি কেউ কোনো পয়েন্ট মিস করে যায় যেন এটাকে আবার অ্যাকসেপ্ট করতে পারে, সেই কারণে। এরপরে আরও কিছু বিষয় আছে, কিছু শর্ট কোশ্চেন এখানে আছে না, এখানে পদ্ধতি এবং ভূ ইফেক্টের বাইরেও কিছু কোশ্চেন আছে, আমি সেগুলো নিয়েও আলাপ করব। এটা প্রফেশনাল পরীক্ষার জন্য যারা পরীক্ষার্থী তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য খুব ভালো হবে। যেমন একটা কোশ্চেন আসে, প্রায় সময় আসে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ সেন্ট্রিক রিলেশন। তো সেন্ট্রিক রিলেশনটা কি আমরা পড়েছিলাম, এখানে কনফিউজ করার কোনো অপশন নাই। দুইটা টার্ম, সেন্ট্রিক অক্লুশন অ্যান্ড সেন্ট্রিক রিলেশন। সেন্ট্রিক অক্লুশন ইজ নাথিং, এটাও ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশনে, বাট ম্যাক্সিমাম ইন্টারকাসপেশন অফ দ্য টিথ, অর্থাৎ দাঁতের সাথে দাঁত লাগা অবস্থায় যেটা রিলেশন, সেটা হচ্ছে সেন্ট্রিক অক্লুশন। হোয়াট ইজ সেন্ট্রিক্যাল রিলেশন?
রেস্ট পজিশনে, ম্যাক্সিমাম রেস্টিং পজিশনে পোস্টেরিয়র মোস্ট পার্টে যখন ম্যান্ডিবল তার গ্লিনয়েড ফসাতে রেস্ট করবে, ওই পজিশনটাকে আমরা বলি সেন্ট্রিক রিলেশন। তো সেন্ট্রিক রিলেশন ইম্পর্টেন্সটা কি? আমি আসলে টার্ম দুটো ক্লিয়ার করার অর্থ যাতে আমরা ভুল না করি, হোয়াট ইজ সেন্ট্রিক অক্লুশন, হোয়াট ইজ সেন্ট্রিক রিলেশন। তো সেন্ট্রিক রিলেশনটা আর ইম্পর্টেন্সটা আমাদেরকে এখানে জানতে হবে, বিকজ ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আসলে ফ্রিওয়ে স্পেস যেটা থাকে, ফ্রিওয়ে স্পেস মেনটেন করে যে অক্লুশনটা দেওয়া হয় সেটা হচ্ছে সেন্ট্রিক রিলেশন। তো সেন্ট্রিক রিলেশনের ইম্পর্টেন্স যদি আমরা দেখতে যাই, প্রথমেই আজান হচ্ছে, আমি 10 সেকেন্ড বিরতি দিচ্ছি। এই দেখো, এই ঘড়ির 10-এ, এদিক দেখো, এই ঘড়ির 10-এ, হ্যাঁ, একটা 10-এ। আমি আসলে আজানের জন্য একটু ওয়েট করছি, আজান চলছে তো। Okay, so what are the importance of centric relation in case of maxillomandibular relation, or in case of আমরা যদি বলি complete denture prosthesis, in all the aspects question answer টা হবে। Artificial teeth are the best set to occlude evenly in centric relation. Artificial teeth are best set or occlude in centric relation position, অর্থাৎ centric relation অবস্থায়, অর্থাৎ পোস্ট পোস্টেরিয়র পোস্ট পজিশনে আমরা আর্টিফিশিয়াল টিথটাকে সেট করলে দ্যাট ইজ বিং বেটার। দিস পজিশন ইজ অফ মোর ডেফিনিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ দ্য টিথ, অর্থাৎ এইটি কিন্তু একমাত্র কনস্ট্যান্ট মেজারমেন্টের ওয়ে, যেটি আমি বলেছিলাম যে 2 to 3 মিলিমিটার ফ্রি স্পেস মেনটেন ইজ এ মাস্ট ইন কেস অফ ভার্টিক্যাল হাইট অর ভার্টিক্যাল ডাইমেনশন। অর্থাৎ 2 থেকে 3 মিলিমিটার ফ্রি স্পেস মেজারমেন্ট, এটা ইডেন্টুলাস পেশেন্ট হোক, ডেন্টুলাস পেশেন্ট হোক, ইন এনি কন্ডিশন দ্যাট ইজ প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ দ্য টিথ, দিস সেন্ট্রিক রিলেশন ইজ কনস্ট্যান্ট। অর্থাৎ সেন্ট্রিক রিলেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভার্টিক্যাল হাইট ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। ইট ইজ রেকর্ডেবল অ্যান্ড রিপ্রডিউসিবল ওভার এ পিরিয়ড অফ টাইম। এটা রেকর্ড করা যায়, বা আমরা যদি লস করি রিপ্রডিউসও করা যায়, সেটি বলা হচ্ছে এখানে। সেন্ট্রিক রিলেশন সার্ভস অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট ফর এস্টাবলিশিং অ্যান অক্লুশন, যেটি বলছি আমি, যে এটি কিন্তু একটা রেফারেন্স, সেন্ট্রিক রিলেশনটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে আমরা কিন্তু অক্লুশনটাকে সেট করি, প্রিসেট করি, বা ফাইনালি সেট করি ইন অ্যারেঞ্জিং আর্টিফিশিয়াল টিথ ফর অক্লুশন। আর হচ্ছে যে আমরা আর্টিকুলেশনে যদি কোনো এরর হয় সেটাও আমরা এটা দিয়ে মেজারমেন্ট করতে পারি। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, যে সেন্ট্রিক রিলেশনটা যদি ঠিক থাকে, অর্থাৎ ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, থাকার পরে যে যদি এটা যদি দেখি যে আমরা এটা কম বেশি হচ্ছে, there is definitely error in recording vertical dimension or the occlusion, অর্থাৎ সেন্ট্রিক রিলেশন আর ফ্রি স্পেস, অথবা অর্থাৎ ফ্রি স্পেস মেনটেন করা অবস্থায় যে রিলেশনটা ম্যাক্সিলাম রিলেশন, ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ইন অক্লুশন।
তাহলে কি হচ্ছে যে, এবং এটা সেন্ট্রিক রিলেশন এবং সেন্ট্রিক অক্লুশন আর্টিফিশিয়াল টিথকে ডেঞ্চারের স্ট্যাবিলিটিকে ঠিক করার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা যদি আবার আমরা রিক্যাপিচুলেট করি, কি দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল টুথটা সেন্ট্রিক রিলেশনে অক্লুড এবং সেট করার জন্য বেস্ট। এটা কনস্ট্যান্ট থাকে, এইটা রেকর্ড করা যায়, রিপ্রোডিউস করা যায়। এটা হচ্ছে যে ইট ক্যান সার্ভ অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট ফর এস্টাবলিশিং অ্যান অক্লুশন এবং আর্টিকুলেশনে মাউন্টিং করার জন্য, অর্থাৎ অ্যারেঞ্জিং আর্টিফিশিয়াল টুথটাকে রিমে বসানোর পর কোনো ভুল হলো কিনা আর্টিকুলেশনে সেটা জাস্টিফিকেশন করার জন্য সেন্ট্রিক রিলেশন ইজ এ মাচ মোর অ্যান্ড ভাইটাল পয়েন্টস। ফাইনালি সেন্ট্রিক রিলেশন এবং সেন্ট্রিক অক্লুশনটাকে দিয়ে আমরা কি স্ট্যাবিলিটি অফ দ্য ডেঞ্চারটাকে আমরা জাস্টিফাই করতে পারি। এখন কথা হচ্ছে যে কেন সেন্ট্রিক রিলেশনটাকে, আমার আরেকটি প্রশ্ন আসতে পারে, সেন্ট্রিক রিলেশনটাকে জাস্টিফিকেশন, এটা জাস্টিফিকেশন অফ কিপিং সেন্ট্রিক রিলেশন কনস্ট্যান্ট, বিকজ উই হ্যাভ টু প্রডিউস দিস গ্যাপ ডিউরিং মেইনটেনিং, কখন করতে হবে, ডিউরিং মেইনটেনিং দ্য ভার্টিক্যাল হাইট অ্যান্ড ডিউরিং অ্যালাইনমেন্ট অফ দ্য টিথ, আদারওয়াইজ চিক মাসল উইল ডিসলজ দ্য ডেঞ্চার। অর্থাৎ কেন করতে হবে, অর্থাৎ সেন্ট্রিক রিলেশনটাকে কেন ঠিক রাখতে হবে, দিস ইজ অ্যানাদার স্মল কোয়েশ্চেন ফর ভাইবা। We have to produce this gap during maintaining vertical height and during alignment of artificial teeth, otherwise cheek muscle will dislodge the denture, অর্থাৎ ডেঞ্চারটা ডিসলজমেন্ট হবে, অর্থাৎ স্টেবিলিটি অফ দ্য ডেঞ্চার লস করবে। নিউট্রাল জোনটাকে ঠিক রাখার জন্য এটা আমাদের দরকার হয়। সো দিস আর অল দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেন্ট্রিক রিলেশন। এখন আরো কিছু এই টোটাল চ্যাপ্টারে আরো কিছু কোশ্চেন আসে অনেক সময়, সেটা হচ্ছে যে কতগুলো টার্মস আছে, যদি এগুলো একটু কঠিন, যারা বেটার কনসেপশন নিতে চায় তাদের জন্য, সবার জন্যই বলছি, বাট এটা কে কতটুকু নিজের ভিতরে নিতে পারবে সেটার জন্যই আসলে কথাটা বলা। এর তিনটা ক্লিনিক্যাল কোশ্চেন আমি আলাপ করবো, তিনটা ক্লিনিক্যাল প্রশ্ন আসে এখান থেকে। এটি সিনারিও বেসড কোশ্চেন আমরা যখন বলি, বা প্রবলেম বেসড কোশ্চেন এখানে আসে। একটা হচ্ছে যে বলা হচ্ছে যে ইন ডিক্রিজ ভার্টিক্যাল ডাইমেনশন দেয়ার ইজ অ্যাঙ্গুলার চিলাইটিস, ওয়াই? খুব কমন কোশ্চেন প্রফেশনাল পরীক্ষায়, যে ভার্টিক্যাল ডাইমেনশন যদি কম হয় অ্যাঙ্গুলার চিলাইটিস হয়, অর্থাৎ অ্যাঙ্গেল অফ দ্য মাউথে চিলাইটিস হয়, কেন? এই কোশ্চেনের অ্যান্সারটা এটা, ডিউরিং স্লিপিং, মানে কি জন্য বা কেন চিলাইটিস হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রফেশনাল কোশ্চেন এক্সামের জন্য, এবং ডেফিনেটলি ফর ক্লিনিক্যাল এক্সাম and viva also for long case and any sorts of exam. So during sleeping the saliva run out through the corner of the mouth, আমরা যখন ঘুমিয়ে থাকি সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে স্যালাইভাটা অ্যাকুমুলেশন হয় অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। আমরা যদি কাত হয়ে শুই, এইভাবে যদি শুই, এইখানে আমাদের স্যালাইভা অ্যাকুমুলেশন হবে। কেন? ফ্রি স্পেস যদি বেশি থাকে, ফ্রি স্পেস যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ভার্টিক্যাল হাইট কিন্তু কমে যাবে। কনফিউশন ক্লিয়ার করে দিই, ফ্রি স্পেস যদি বেশি থাকে, অর্থাৎ গ্যাপ যদি বেশি থাকে, শর্টিং অফ দ্য ফেস হবে, অর্থাৎ রেডিউস ভার্টিক্যাল হাইট হবে। মজার বিষয়, তো সেই ক্ষেত্রে কী হবে, ভার্টিক্যাল হাইট ফ্রি স্পেস বেশি বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে কী হচ্ছে, আমরা কাত হয়ে যখন শুচ্ছি স্যালাইভা অ্যাকুমুলেট হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথে। সো দেয়ার ইজ নো কন্ট্যাক্ট বিটুইন আপার আর লোয়ার জ, আলটিমেটলি কোনো কন্ট্যাক্ট থাকছে না, গ্যাপ থাকছে। সো এই স্যালাইভাটা কি করে, অনেক মাইক্রো অর্গানিজম থাকে এটার মধ্যে, এই মাইক্রো অর্গানিজম কজেস অ্যাঙ্গুলার ইনফ্লামেশন অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। ডেফিনেটলি অপরচুনিস্টিক যে প্যাথোজেনগুলো থাকে, কারণ কমপ্লিট ডেঞ্চার কাদের করি, এজড পারসন, অর্থাৎ যারা ওল্ড এজ পারসন, অথবা অল্প বা মাঝ বয়সে যাদের প্যাথোলজিক্যাল কজে দাঁত পড়ে গেছে, তার মানে মাইক্রো অর্গানিজম এই ক্ষেত্রে অপরচুনিস্টিক প্যাথোজেন হিসেবে কাজ করে, অর্থাৎ ইমিউনিটি কমে যায় পেশেন্টের, ইমিউনি কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে এটি বেশি হয়। তাহলে অ্যাঙ্গুলার চিলাইটিস কি, মানে কেন হয়, ডিক্রিজ ভার্টিক্যাল ডাইমেনশন কেন হয়, কোশ্চেনটা হচ্ছে যে ডিক্রিজ ভার্টিক্যাল ডাইমেনশনে অ্যাঙ্গুলার চিলাইটিস কেন হয়, কারণ ফ্রি স্পেস বেশি হয়ে যায়। সো আপার এবং লোয়ার জ কন্ট্যাক্টে আসে না যখন আমরা
রাত্রে ঘুমানোর সময়, তখন অ্যাঙ্গেল অফ দ্য মাউথে স্যালাইভাটা অ্যাকুমুলেশন হয়। স্যালাইভার মধ্যে যে ইনফ্লামেটরি মেডিয়েটার্সগুলো থাকে, মাইক্রো অর্গানিজমগুলো থাকে, দে ক্রিয়েট দ্য ইনফ্লামেশন ইন দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ. This is called the inflammation and of angle, and this is denoted as angular cheilitis. আর একটা কথা যেটা হচ্ছে ভার্টিক্যাল হাইট যদি বেশি হয়, ইন ভার্টিক্যাল হাইট কোন ক্ষেত্রে, ভার্টিক্যাল ডাইমেনশনে কোন ক্ষেত্রে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট পেইন হয় এবং কেন হয়, এটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি ওরালে বা ক্লিনিক্যালি কোশ্চেনটা আসতে পারে। সো এটাও ডিক্রিজ ভার্টিক্যাল ডাইমেনশনের ক্ষেত্রে হয়। ভার্টিক্যাল ডাইমেনশন যদি কমে যায় ডিউ টু ডিক্রিজড ভার্টিক্যাল হাইট অফ দ্য কন্ডাইল, it will go more backward and compress the posterior part. So soft tissue cause pain here. If it is not corrected for a long time, the clicking sound ultimately temporomandibular joint pain. এবং সবচেয়ে মজার বিষয়, the worsen condition if long time deafness, তো কানে শুনতে পারবে না। It's a systemic complication, very important thing, এটা আমরা অনেকেই জানি না। আমি একটি কথা বলেছিলাম, হোয়াট ইজ কস্টেইন সিনড্রোম একটু আগে, ডিক্রিজ, দ্যাট ইজ কস্টেইন সিনড্রোম। অর্থাৎ ডিক্রিজ ভার্টিক্যাল হাইটের ক্ষেত্রে পোস্টেরিয়র মোস্ট পার্টে কন্ডাইলের হেড, যে কন্ডাইলের হেড হাইট অফ দ্য কন্ডাইল, ভার্টিক্যাল হাইট অফ দ্য কন্ডাইলে যেহেতু কমে যায়, এটা মোর ব্যাকওয়ার্ডে যাবে, যে কম্প্রেস করবে আমাদের এই জায়গাটাতে, টিএফজেতে, এই জায়গাটাতে আমাদের কম্প্রেস করবে ওভার দ্য ইনারভেটেড পোর্শন অফ দ্য সফট টিস্যু, যে জায়গাটাতে বেশি নার্ভ কম্প্রেস হবে আলটিমেটলি। তো এটা যখন ইনিশিয়াল পর্যায়ে যদি এটা কারেকশন করা না হয়, ভার্টিক্যাল হাইটকে কারেকশন করা না হয়, অ্যাজ পার আমরা যদি নাই বুঝি তাহলে কারেকশন করবে কি, এই জন্য এই বিষয়টি জানার দরকার। ওয়াই, যখন টিএমজে পেন নিয়ে আসবে, we have to consider, yes, there is reduced vertical height, we have to correct it. If we don't correct it, there will be that complications. Posterior most part is soft tissue compression হবে, innervated area তে there will be pain in temporomandibular joint. This is TMJ pain. If it is not corrected again, there will be deafness. Long term patient শুনতে পারবে না কানে। It is called Costain syndrome. It's very important. তাহলে দুইটা জিনিস ডিক্রিজ ভার্টিক্যাল হাইটে কোশ্চেন আসতে পারে। ইন কেস অফ ভার্টিক্যাল ডাইমেন্ট দেয়ার ইজ অ্যাঙ্গুলার চিলাইটিস, আর একটা হচ্ছে টিএমজে পেইন হয়। এখন একটি কোশ্চেন, যে এটি ছিল ডিক্রিজ এবং ইনক্রিজের ক্ষেত্রে, যে হাউ ইউ ক্যান ডায়াগনোজ দেয়ার ইজ ইনক্রিজ ভার্টিক্যাল হাইট। একটি পেশেন্টের যে ভার্টিক্যাল হাইট বেড়ে গেছে, কিভাবে আপনি বা তুমি বা তোমরা ডায়াগনোজ করবে যে এটি বেড়ে গেছে? খুব শর্ট, ask the patient to tell if he or she ওয়ালাইকুম আসসালাম, একজন সালাম দিয়েছে, সালাম উত্তর দিলাম, কেমন আছো তুমি? আচ্ছা, আমরা পরের পয়েন্টে চলে আসি। আমরা পেশেন্টকে উচ্চারণ করতে বলব ইশ, ESH, ইশ, এবং দেখবো যে বাতাস বেরিয়ে যাচ্ছে কিনা। ইশ, ইশ, এস, এটা উচ্চারণ করতে যে যদি তার বাতাস বেরিয়ে যায়, এটি একটা। ask the patient to relax position and close the mouth, তাকে রিল্যাক্স পজিশনে বসে মুখ বন্ধ করতে বলুন। due to no free space, অর্থাৎ ভার্টিক্যাল ডাইমেনশন বেশি হওয়া মানে কিন্তু ফ্রি স্পেস কম, আর কম হওয়া মানে ফ্রি স্পেস বেশি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্য চিন উইল নট মোর আপওয়ার্ড, মানে অর্থাৎ রিল্যাক্স পজিশনে বসার পরে যেহেতু তাকে মুখ বন্ধ করতে বলবো, যেহেতু তার ভার্টিক্যাল হাইট বেশি, তার ফ্রি স্পেস কম, তো তখন সে কি করবে? চিন অর্থাৎ এইটা উপরের দিকে উঠবে না, হবে না। সো by two way we can understand, by observing a patient, he has or she has increased vertical height, number one.
ask the patient to tell যে if he or she can utter ESH S like this. Ask the patient to sit in relaxed position and tell him to close his or her mouth. As the free space is less, the chin will not go upwards. সে চিনটাকে উপরে নিতেই পারবে না। আর একটা জিনিস, একটি টার্ম খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, আমি আসলে সামারাইজ করার চেষ্টা করেছি, অনেক বড় একটি চ্যাপ্টার, জিস্ট আকারে তোমাদের সামনে দেওয়ার জন্য। একটা হচ্ছে ফ্যাটিগ। ফ্যাটিগ কি? Ask the patient to move the mandible forward and backward continuously, and after some time the mandible cannot go forward due to lateral pterygoid muscle is relaxed and get retruded position. এইটাকে বলা হয় ফ্যাটিগ। সরি, দুটা কোশ্চেন। ফ্যাটিগ কাকে বলছি আমরা? অর্থাৎ পেশেন্টকে যদি আমরা বলি বারবার ম্যান্ডিবলকে সামনে পেছনে নিতে, তখন ল্যাটারাল টেরিগয়েড মাসল কি হবে? রিল্যাক্সড হয়ে যাবে এবং গেট রিট্রুডেড পজিশন। এই অবস্থায় যদি থাকে সেটাকে বলা হয় ফ্যাটিগ। এটি একটি টার্ম, এটা অনেক সময় আসতে পারে, কেউ জিজ্ঞাসা করলে যাতে আমার স্টুডেন্টরা বলতে পারে যে হোয়াট ইজ ফ্যাটিগ ইন ভার্টিক্যাল ডাইমেনশন মেজারমেন্ট or in case of vertical height selection like this. এটা হয় কেন? এটা রিট্রুডেড পজিশন অফ দ্য ম্যান্ডিবলের কিছু গাইডলাইন আছে, এগুলো না জানলে হবে খুব ডেফিনেটলি। তাহলে আমি ক্লিনিক্যাল যে কোশ্চেনগুলো আলাপ করলাম সেগুলো হচ্ছে এটা, যে কিভাবে আমরা বুঝবো যে একটি পেশেন্টের ভার্টিক্যাল হাইট বেশি, ডিক্রিজ ভার্টিক্যাল হাইটে কেন অ্যাঙ্গুলার চিলাইটিস হয়, এবং ভার্টিক্যাল হাইট কম হলে কেন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে পেইন হয়। এই জিনিসগুলা ক্লিনিক্যাল কোশ্চেন। এটার পাশাপাশি আরও কিছু শর্ট কোশ্চেন আমাদের জানার দরকার আছে, যে কয়টি প্লেনে ভার্টিক্যাল ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশন দেখা হয়। এমসিকিউর জন্য আসতে পারে, ক্লিনিক্যাল কোশ্চেনের জন্য আসতে পারে, বলে রাখি, বিকজ উই আর গোয়িং টু কনক্লুড দ্য টুডেস লেকচার। একটা হচ্ছে ভার্টিক্যাল জ রিলেশন, যেটা আমরা পড়লাম। একটি হচ্ছে হরাইজন্টাল জ রিলেশন, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশনাল জ রিলেশন। ক্লিনিক্যাল কোশ্চেন সেকেন্ডটা যদি আবার বলতেন, সেকেন্ডটা বলতে কোনটা? হোয়াট টিএমজি পেইন? টিএমজি পেনের কথা বলবো। আমার মনে হয় টিএমজি পেন কেন হয় এই কোশ্চেনটার কথা হচ্ছে না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। ভার্টিক্যাল হাইট যেহেতু কমে যায়, ভার্টিক্যাল হাইট ডিক্রিজ ভার্টিক্যাল হাইট পজিশনে ফ্রি স্পেসটা বেড়ে যায়, অর্থাৎ স্পেস বেশি, তাহলে আলটিমেটলি কি হবে? রেস্টিং পজিশনে নর্মালি যতটুকু পেছনে যাওয়ার কথা তার চেয়ে বেশি পেছনে চলে যায়, বেশি পজিশনে। ইয়েস, কনস্টেন্ট, আমি বুঝতে পেরেছি। তো মোস্ট পোস্টেরিয়র পজিশনে যাওয়ার পরে কি হয়? সফট টিস্যু এরিয়াতে এইখানটাতে কম্প্রেস করে, টিএম যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট যে পজিশনটাতে আমাদের কন্ডাইলার হেডের ওই জায়গাটাতে আমাদের খুব বেশি প্রেশার হয়। প্রেশার হলে কি হবে? এখানে পেইন হয়। এটা যদি অনেক দিন ধরে ট্রিটমেন্ট না করা হয়, এটা ডিফনেস, অর্থাৎ শুনতে পারবো না কানে, সেই সিনড্রোমটা ডেভেলপ করে। এইটাকে কস্টেন্স সিনড্রোম বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। কস্টেন্স সিনড্রোম অবশ্য শর্ট কোশ্চেন হিসেবে আসে, শর্ট নোট, সরি। সো আমরা যেটি বলছিলাম যে কয়টা প্লেনে যাওয়া দেখা হয়? তিনটা প্লেনে, কয়টা প্লেনে ম্যাক্সিলোম্যান্ডিবুলার রিলেশনটাকে জাস্টিফিকেশন করা হয়। একটা হচ্ছে আমরা বলছি ভার্টিক্যাল জ রিলেশন, একটা হচ্ছে হরিজন্টাল প্লেনে, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশনাল জ রিলেশন। এটা একটা টাফ কোশ্চেন, এটা ভাইভাতে বেশিরভাগ ক্ষেত্রে আসে। ওরিয়েন্টেশনাল জ রিলেশনটা আসলে কি? ওরিয়েন্টেশনাল জ রিলেশনটা হচ্ছে যে this jaw relation is when the mandible is kept in its most posterior position. Posterior most position এ যখন এটা থাকে, it can rotate sagittal plane around the transverse axis, অর্থাৎ side to side or ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন, সালাম উত্তর দিলাম আমাদের স্টুডেন্ট।
সো আমরা যখন ট্রান্সভার্স অ্যাক্সিসে অর্থাৎ রোটেশনাল অ্যাক্সিসে আমরা যখন মুভমেন্ট ট্রান্সভার্স অ্যাক্সিসে নিয়ার দ্য কন্ডাইলে যখন আমরা যে রিলেশনটা দেখি সেটা ইট ক্যান বি রেকর্ডেড বাই ফেসবো অ্যাকচুয়ালি অবলিক। সো ওরিয়েন্টেশনাল জ রিলেশনটা কি, আমরা পোস্টেরিয়র মোস্ট পার্টে ট্রান্সভার্স অ্যাক্সিসে সাজেটাল প্লেনে আমরা ট্রান্সভার্স অ্যাক্সিসে যে রোটেশনাল মুভমেন্টটাকে আমরা ডিটারমাইন করি বা অবজার্ভ করি, this is called orientational jaw relation. It is done by Facebook. ফক্স প্লেন দিয়ে অনেক সময় দেখা হয়, এই সরি ফেসবুক ট্রান্সফার করে দেখা হয়। সো এটা ছিল অ্যাডিশনাল কোশ্চেন। So I think this was all about today's vertical height or vertical dimension. I can summarize in a pinpoint. So today we discussed about the definition, vertical height, vertical dimension, what is maxillomandibular relation, what are the methods of or techniques of vertical height measurement, and that means how will we measure the vertical height, then what are the effects of excessive vertical height, what are the effects of decreased vertical height, অর্থাৎ ভার্টিক্যাল হাইটে মেজারমেন্টের সময় কী কী জিনিস দেখবো আমরা, হোয়াট ইজ আপার রেকর্ড ব্লক, হোয়াট ইজ লোয়ার রেকর্ড ব্লক, what is record block actually, and what are the complaint in excessive and reduced definitely in appearance, in occlusion, in all respect, what is centric relation, what is centric occlusion, what is the importance of centric relation, and there are some clinical question, why there is pain, TMJ pain in decreased vertical height, what is Costin syndrome, and why there is angular cheilitis in decreased vertical height, and how we can realize increased vertical height, what is in which how many planes we can record jaw relationships, and how can we measure that, what is orientation jaw relation, what is horizontal jaw relation, what is interpupillary line, what is alatragus line or campus plane. Today we discuss all about this. Still, if there is further question, you can ask in inbox, and after completing all my lectures, inshallah after 2 or 3 weeks, I will give all the lectures in PowerPoint or any other PDF format for the benefit of all the students and viewers. And also you will get some guidelines from this one of my books, among the 5 subjects, from 2005 I have published final prop when there is no text guidebook in the market. Me is the first to write all the 5 subjects in final prop. Since 2005 it is in the market. I don't market it because if you think it is good, you can use it as a guidebook, but remember you have to reference textbook always. So thank you for observing today's lecture. I don't know how much I give you today, and I don't know how much I could make easy the lecture to you in this short period of time, though it is more than 1 hour. So thank you, dear students, dear listeners, dear doctors and all. Thank you. Assalamu alaikum. Goodbye. Stay safe, stay healthy, stay in home.